ছিলাম না জুলাইয়ের আগে, এবং এই যে গেস্ট রুম গণরুম যে কালচার, ওইটার একজন ভুক্তভোগী ছিলাম। এবং ওইখান থেকে আসলে জুলাই আমার অংশগ্রহণ করা। জুলাইয়ের যদি স্মৃতিগুলো বলতে হয়, যে সময় ক্যাম্পাস সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল, 14, 15, 16 এবং 17 তারিখ। 16 তারিখের কাহিনী দিয়ে যদি আমরা বলি, যে 16 তারিখে কিন্তু শহীদ মিনারে একটা প্রোগ্রাম ছিল, এবং 15 তারিখের আগের দিন রাতে ছাত্রলীগের হাতে আমরা মাইর খাই, এবং মাইর খাওয়ার পর 16 তারিখ স্টুডেন্টদের মধ্যে এরকম একটা ছিল যে আমরা মাইর খাইছি, এবার আমি মারবো, এই স্পিরিটটা ছিল। তো 16 তারিখ আমরা শহীদ মিনারে যাই। খুব বেশি মানুষ ওদিনকার শহীদ মিনারে ছিল না, তো সবাই এরকম ছাত্রলীগকে পিটাবে এরকম একটা সংকল্প নিয়ে আসছে। সবার হাতে অনেক লাঠি ছিল। ওই দিন শহীদ মিনারের যে পলাশ গাছ ছিল, অনেকে ওই পলাশ গাছ থেকে লাঠি তৈরি করতেছিল ডালগুলো ভেঙে ভেঙে। আমার হাতে এরকম একটা লাঠি ছিল। আমার ফ্রেন্ড আইন বিভাগের রাকিব, ওর হাতে একটা হাতুড়ি ছিল। তো এরকম একটা মনোভাব নিয়ে 16 তারিখ আমরা ছিলাম। এবং 16 তারিখে শহীদ মিনারের কর্মসূচির পর সিদ্ধান্ত হয় মেয়েদেরকে হলে পৌঁছে দেওয়া হবে সেফলি, তারপর ছেলেরা ছাত্রলীগের সাথে যুদ্ধটা করবে। তো আমরা হলে আসি, এবং হলে এসে দেখি রোকেয়া হল গেইটে আসলে তখন আমাদের রোকেয়া হলেরই প্রতিবাদী আপুর নাম হচ্ছে যে ওই যে স্লোগানটা দিয়েছিল যে ছাত্রলীগের গালে গালে জুতা মারো তালে তালে, সে আপু স্লোগান দিচ্ছে। পরে আমি ওই স্লোগানে অংশগ্রহণ করি, এবং ওই টাইমে রাজু ভাস্কর যে ছাত্রলীগ অবস্থান করছিল, এবং আমাদের রোকেয়া হলের সামনে ছাত্রলীগের মহানগর সহ অনেক জায়গার নেতাকর্মীরা ছিল, ভাড়া করা টোকাইরা ছিল, পুলিশ ছিল। তাদের দিকে তার করে আমাদের স্লোগান ছিল যে ছাত্রলীগের গালে গালে জুতা মারো তালে তালে। এরপরে 16 তারিখ সন্ধ্যায় যখন খবর ছড়িয়ে পড়ে যে আবু সাইদ হচ্ছে যে খুন করা হয়েছে, এবং রেসিডেন্সিয়ালের একটা ছেলে সে প্রতিবাদ করতে সে গুলি খেয়ে মারা গেছে, তো হলের স্টুডেন্টটা খুবই ইমোশনাল ছিল। কারণ ওই যে রেসিডেন্সিয়ালের যে ছেলেটা, ওর কিন্তু মারা যাওয়ার কথা ছিল না, কারণ ওই মুহূর্তে চাকরিতে যাবে না। ভার্সিটির স্টুডেন্ট হয়তো বা ভার্সিটি পড়ালেখা শেষ করে চাকরিতে যাবে। তো আমাদের কারণে একটা অবুঝ শিশু যা আমাদের উপর হামলা করা হয়েছে বলে প্রাণ দিল, তো এই ঘটনাটা মানে আমাদের উপর প্রচুর মেন্টালি একটা আবেগ সৃষ্টি করে। তো আমরা হলের স্টুডেন্ট এটা ছিল যে হলে যারা ছাত্রলীগের নেত্রী আছে তাদেরকে এবার ধরতে হবে, কারণ আমার ভাইকে যে খুন করছে তাদেরকে খুন করে তারা কোনোভাবে রোকেয়া হলে থাকতে পারবে না। ওই দিনকার ছাত্রলীগের নেত্রীরা যারা রোকেয়া হলে অবস্থান করছিল, আমরা বাইরে আমাদের হাতে যা ছিল, কারো হাতে ঝাড়ু ছিল, কারো হাতে খুন্তি ছিল, কারো হাতে লাঠি ছিল, কারো হাতে রড ছিল, কারো হাতে বাঁশ ছিল। আমরা ওয়েট করতেছিলাম রোকেয়া হলের চারপাশে। ছাত্রলীগের নেত্রীরা মেইনলি ছাতিমার্চ ভবনে থাকতো। ছাতিমার্চ ভবনের প্রবেশ পথ সামনের দিকে সব জায়গায় পুরো জায়গায় মেয়েরা দাঁড়ানো। তখন ছাত্রলীগের নেত্রীদেরকে রক্ষা করার জন্য রোকেয়া হলের হাউস টিউটর এগিয়ে আসে। রোকেয়া হলের তৎকালীন প্রভোস্ট নীলুফার পারভিন সে এগিয়ে আসে, এবং আমরা যাতে তাদেরকে হাত দিতে না পারি সেই জন্য তারা যথেষ্ট চেষ্টা করতে থাকে এবং আমাদেরকে হুমকি দিতে থাকে। এবং ওই দিন রোকেয়া হলে প্রভোস্ট স্বৈরাচারের দোষর নীলুফার পারভিন হুমকি দেয়, এই রাতটা আরো রাত আছে। সেই দিনে রোকেয়া হলের ছাত্রলীগের প্রত্যেকটা নেত্রী আমাদের হাতে মার খায়, এবং আপনারা সবাই ভিডিওতে দেখেছেন কিভাবে রোকেয়া হল থেকে আতিকা হল ছাড়া হয়। 17 তারিখ 16 তারিখের এই আন্দোলন সংগ্রামের পরে ঘুমিয়েছি আমি অনেক রাতে, ভোর রাতের দিকে। আমার জুনিয়র সুলতানা আমাকে 17 তারিখ সকালে ঘুম থেকে ডেকে তুলে, আপু নিচে চলেন। ঘুম থেকে উঠে তখনও কিছু খাই নাই, ওই সময় নিচে নেমে যাই। এবং ওই সময় আসলে ঢাকা ভার্সিটির সার্বিক পরিস্থিতি খুবই থমথমে ছিল। ওই দিনকার সিনেট মিটিং বসার কথা, এবং এরকম শোনা যাচ্ছিল যে ভার্সিটি বন্ধ করে দেওয়া হবে। এবং প্রথম ওই দিন সকাল থেকে আমরা রোকেয়া হলের মাঠে এবং রোকেয়া হলের প্রাঙ্গণে আমরা স্লোগান দিতে থাকি। আমি ছিলাম ওদিন, এবং আমার জুনিয়ররা ছিল, আমার রুমমেট মুক্তা ছিল, আরও রোকেয়া হলের যারা অগ্রগামী ওই সময় আন্দোলন নেতৃত্ব দিয়েছিল তারা ছিল, আরজু আপু ছিল। আমরা সবাই ওই দিনকার স্লোগান দিচ্ছিলাম যে রোকেয়াবাসীর ভয় নাই, হল আমরা ছাড়ি নাই। এবং আমি অনেকেই যারা ভয়ে হল ছেড়ে দিচ্ছিল, এবং আমরা হচ্ছে যে আমাদের প্রভোস্ট হাউস টিউটর কেউরে তখন ফোন দিয়ে পাচ্ছিলাম না। আমি আমার ফোন থেকে
তৎকালীন প্রভোস্টের ক্রমাগত কল দিয়ে যাচ্ছিলাম এবং হাউস টিচারদের কল দিয়ে যাচ্ছিলাম, তারা কেউ কল ধরে নাই। মেয়েদের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই টাইমটাতে এবং অনেকেই তখন হল ছাড়ছিল। তো আমার মধ্যে এটা ছিল যে রেসিডেন্সিয়ালের সেই ছেলেটা ফাইয়াজ, যার মারা যাওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের কথা শুনে তার রাজপথ এসেছে এবং মারা গেছে। ওই ফাইয়াজের মৃত্যুর দায় আমার, ওই দায় আমাকে মেটাতে হবে। তো আমি ওই মৃত্যুর বদলা নেওয়ার আগ পর্যন্ত আমি আমার হল ছাড়বো না। তো আমি বুঝাতে চেষ্টা করছিলাম যে মেয়েদেরকে যে আপুরা হল ছাইরেন না, কারণ তখন পর্যন্ত সিদ্ধান্ত ছিল যা কিছু হয়ে যাক আমরা আমাদের হলে অবস্থান ধরে রাখবো, হল আমরা ছাড়বো না। অনেক আপু তখন আমার কথা শুনে হলে ফিরে যায় এবং আমরা যথাযথ চেষ্টা করি ওই দিন যেন মেয়েরা হলে থাকে। ওই রাতটা অন্তত, যদি আমার মাথায় চিন্তা ছিল এটা যে ওই রাতটা যদি আমরা থাকতে পারি, ওই রাতটা যদি আমরা প্রতিরোধটা যদি বজায় রাখতে পারি, পরবর্তী দিন কি হবে পরবর্তী দিন দেখা যাবে। সিনেটের প্রথম মিটিংটা পণ্ড হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে। পরবর্তী আরেকটা মিটিং বসে এবং ওই মিটিংয়ে তৎক্ষণাৎ জানানো হয় যে ভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে টিচাররা যারা বলতে থাকে তোমরা দ্রুত হল ছেড়ে দাও, হলের বিদ্যুৎ পানি গ্যাস কিছুই থাকবে না এবং হলে যদি তোমাদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সেই দায়ভার আমরা নিব না। এক পর্যায়ে আমরা প্রভোস্টকে আমি কল দেই, প্রভোস্ট কল ধরে, তৎকালীন প্রভোস্ট নীলুফার পারভিন, এবং সে বলে সে হলে নাই। আমার ফোন থেকে কল দেওয়া হয়েছিল, আমি কথা বলেছিলাম। তারপরে হচ্ছে যে আমরা হাউস টিচারদের রিচ করার চেষ্টা করি, তারাও কিন্তু কল ধরে না এবং এর মধ্যে আমরা কিন্তু প্রভোস্টের বাংলোর তালা ভাঙি এবং প্রভোস্ট বাংলোর ভিতরে ঢুকে আমরা দেখি প্রভোস্ট বাংলোতে কেউ নেই। হাউস টিউটাররা কেউ নিচে নামছে না, আমাদের ফোনও ধরছে না। পরবর্তীতে একটা সাহসী মেয়ে, আমি নাম জানি না, মনে নেই, রোকেয়া হলেরই মেয়ে, সে রোকেয়া হলের সাথে হাউস টিউটারদের ওখানে আলাদা একটা গেট আছে এবং সেই গেট তো উপরে তার কাটাও দেওয়া আছে, কিন্তু সাহসী একটা মেয়ে তার কাটা পেয়ে উপরে উঠে যায় এবং নিচে নেমে ওই গেটের তালাটাও ভাঙে। এরপরে আমরা দেখি পরবর্তী যখন রোকেয়া হল পরিদর্শনে যায় নীল দলের শিক্ষার্থীরা, সেই স্বৈরাচারের দোষর নীলুফার পারভিন মিথ্যাচার করে যে আমরা নাকি হলে তাকে আটকে রেখেছি, কিন্তু সে আমাকে বলেছিল যে সে হলে নাই। কিভাবে আমরা আটকে রেখেছিলাম তাকে আসলে আমরা জানি না। 17 তারিখে তখন আমরা যখন প্রভোস্টের বাংলোতে ছিলাম, ছাত্রদের মিছিলগুলো তখন রোকেয়া হলের সামনের গেটে ছিল এবং তখন ক্রমাগত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, ক্যাদনে গাছ নিক্ষেপ করা হচ্ছে এবং রোকেয়া হলের গেটের ভিতরে একটা সাউন্ড গ্রেনেড পড়ে। এবং ওই পরিস্থিতিতে আমরা যেহেতু রোকেয়া হলের হাউস টিউটারদের ওখানে ছিলাম, ওদিকে ওই রোডের সাথে কিন্তু একটা গেট আছে, ওই গেট দিয়ে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাহায্যের জন্য টুথপেস্ট, গ্যাস লাইট, কাপড় এগুলো দিতে, যাতে ক্যাদনে গ্যাসের যে ঝাঁজটা ওইটা কম লাগে। এরপরে আমরা লাস্টের দিকে যখন হয়ে যায় যে শিক্ষার্থীদের হলগুলোতে, বিশেষত আমার কি ছিল এটা যে যতক্ষণ পর্যন্ত ছেলেদের হলগুলোতে ছেলেরা প্রতিবাদ অবস্থান জারি রাখতে পারতেছে ততক্ষণ পর্যন্ত রোকেয়া হলে আমাদের অবস্থান রাখতে হবে। কিন্তু আমরা তারপর দেখি ছেলেদের হলগুলোতে পুলিশ সাউন্ড গ্রেনেড দিয়ে একরকম হামলা করে শিক্ষার্থীদেরকে হল থেকে বাধ্য করে। তো 17 তারিখ যাদের সাথে আমি আন্দোলন করতেছিলাম, আরজু আপু, সুলতানা সহ আরো অনেকে, তারা আরজু আপু আমাকে রোকেয়া হলের যে মেইন বিল্ডিং নিচে দাঁড়িয়ে বলে যে রেমিজা, আর বোধহয় আমরা হলে থাকতে পারবো না, ছেলেদের হলগুলো থেকে ছেলেরা চলে যাচ্ছে। এর আগে আমি মাইকিং করেছিলাম হলে যে আমরা হলে আছি, আপুরা হল ছাড়বেন না, হলে কোনো ভয় নেই, আমরা সেফ। কিন্তু ওই দিনই রোকেয়া হলের বিতর্ক অঙ্গনের যারা ছিল এবং তৎকালীন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অর্পিতা গোলদার সহ অনেকেই বলতেছিল যে না, হলে আসলে আক্রমণ হতে পারে এবং আমাদেরকে শামসুন্নাহর হলের কাহিনী বলা হচ্ছিল যে ওই সময় এক সময় পুলিশ এবং আরো এর মাধ্যমে হলে আক্রমণ করেছে। ওইরকম যদি কিছু হয়, হলে যদি তোমরা রেপ হও বা তোমাদেরকে যদি তুলে নিয়ে যাওয়া হয় তাহলে তার দার ভাই কি নেবে। তো আমি এটা তখন শিক্ষার্থীকে বলছিলাম যে না, হলে আক্রমণ হবে না। লাস্ট পর্যায়ে যখন ছেলেদের হলগুলো একে একে থেকে খালি হয়ে যেতে শুরু করে তখন রোকেয়া হলে আসলে, কারণ পুরা ক্যাম্পাস তখন পুলিশ, বিজিবি, সোয়াট সহ সবাই ঘিরে ফেলেছে, এই মুহূর্তে ক্যাম্পাসে আসলে কি হবে আমরা কিন্তু কিছু জানি না। তো ওই টাইমে যখন আরজু আপু বললো যে
আমরা বোধহয় আর থাকতে পারবো না, তখন আসলে খুবই হতাশ হয়ে পড়ি। তারপর আমি আবার মেয়েদের উদ্দেশ্যে বলি যে আপুরা, আপনারা যদি পারেন তাহলে যার যার সম্ভব তাহলে আসলে হল আসলে আমাদের হয়তো ছেড়ে দিতে হবে, কারণ ছেলেদের হলগুলোতে ছেলেরা নাই। কারণ আমাদের মেয়েদের হলগুলোতে আসলে ছেলেদের হলগুলোতে যে আন্দোলন প্রতিরোধ এগুলো কিন্তু ভাইস ভার্সা চলছে। মেয়েদের হলে যখন মেয়েরা আন্দোলন করতেছে ওইটা ছেলেদের হলে ছেলেদেরকে উৎসাহ দিচ্ছিল, এবং ছেলেদের হলে আন্দোলন প্রতিরোধ মেয়েদেরকে সাহস দিচ্ছিল। এক পর্যায়ে আমাদের আসলে কিছুই করার ছিল না, আমরা হল ছেড়ে দিতে বাধ্য হই ওই টাইমটাতে। এবং আমার রুমমেটরা সব চলে গেছে, আমি মেন বিল্ডিং এর 3 তলায় থাকি। মেন বিল্ডিং এর ওই ফ্লোরে আর কেউ নেই, এবং ওই দিনের আকাশ খুব লাল ছিল, আমি চারিদিকে অন্ধকার হয়ে আসছে, আমি জানি না আসলে আমি কি করব, এবং আমার পুরো শরীর কাঁপতেছিল। আমি বারান্দা দাঁড়িয়ে আসলে বুঝতে পারতেছিলাম না আমি কি করব, কোথায় যাব ওই রাতে। কারণ আমার বাড়ি হচ্ছে পটুয়াখালীতে, একটা ওইভাবে রাস্তাঘাটের অবস্থা তখন ভালো না, এবং আমি শূন্য মাথায় আসলে দাঁড়িয়েছিলাম। এর মধ্যে হচ্ছে যে এখন ভাই ছাত্রদলের রাজনীতি করে, ভাই হচ্ছে আমাকে ফোন দেয় যে তুমি কোথায়। আমি বললাম ভাই আমি এখন হলে। তো বলে যে তুমি তাড়াতাড়ি একটা ব্যাগ নিয়ে রেডি হও, হলগুলোতে কি হবে তো জানি না, ছেলেদের হলগুলোতে সব খালি হয়ে গেছে, তোমরা মেয়েদের হলে থাকতে পারবে না। পরে আমি একটা ব্যাগ নিয়ে হল গেট থেকে বের হই, তখন রাত হয়ে আসছে, এবং আমার ডিপার্টমেন্টেরই শ্রদ্ধেয় টিচার রুশাদ ফরিদি স্যার, উনি আমাকে একটা রিক্সায় তুলে, ওই দিনকার স্যারের আসলে হল গেটের ওই উপস্থিতি আমাকে অনেক সাহস দিয়েছিল। স্যার আমার হাত থেকে ব্যাগ নিয়ে আমাকে একটা রিক্সায় তুলে দেয়। এবং আজকে হচ্ছে যে ডাকসুর জুলাইয়ের যে হচ্ছে যে ক্যাম্পাস প্রতিরোধ দিবস, ডাকসুকে ধন্যবাদ জানাবো এই প্রোগ্রামটা করার জন্য। এবং এই যে গেস্ট রুম গণরুম, আমি নিজে একজন গেস্ট রুম গণরুমের সাফারার, এবং আমি 6 মাস আসলে আমার রুমে থাকতে পারি নাই, কখনো আমার রুমমেট ফ্রেন্ডদের রুমে থেকেছি, কখনো সিনিয়রদের রুমে থেকেছি। তো এই গেস্ট রুম গণরুমের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কবজা করা হয়, এবং তাদেরকে যে সরকার দলীয় যে ছাত্র সংগঠন আছে তাদেরকে জিম্মি করে যে একটা দাসত্বের রাজনীতি ক্যাম্পাসগুলোতে কায়েম করে, এই ইতিহাসটা আসলে সবার জানা দরকার, এটার ভয়াবহতা জানা দরকার। এবং এই ধরনের ঘটনা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ক্যাম্পাসে যেন না হয়, সেজন্য সবারই নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে হবে, প্রতিবাদ জারি রাখতে হবে। এবং এই সমস্যা যে তৈরি হয় তার একটা কারণ আবাসন সংকট, বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত আবাসন সুবিধা নেই, এবং এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসন সংকট প্রকট। ডাকসুর প্রতিশ্রুতি ছিল যে সবার জন্য আবাসন সংকটটা এই যে দূর করবে, এবং একটা সিটের বৈধ সিটের যে একটা দাবি, সেই দাবিটা তারা নিশ্চিত করবে। তবে ডাকসুর মেয়াদ প্রায় শেষ, এখনো পর্যন্ত নতুন কোনো হল বা পুরাতন হলগুলো মেরামতের কোনো এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখিনি। এবং এই আবাসন সংকট যদি ফিরে আসে, বিশ্ববিদ্যালয়গুলোতে দখলদারিত্বের রাজনীতি ফিরে আসার কিন্তু একটা উচ্চ সম্ভাবনা আছে। তো ডাকসু নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন আবাসন সংকটটা দ্রুত নিরসনের জন্য কাজ করে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দখলদারিত্বের রাজনীতি চলে আসে, এটা কিন্তু অন্য অন্য ক্যাম্পাসগুলোতে চলে আসবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে দখলদারিত্ব মুক্ত একটা মুক্ত চর্চার জায়গা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সকল ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন এবং সচেতন শিক্ষার্থী এবং শিক্ষকরা তাদের নিজ নিজ জায়গা থেকে অবদান রাখবেন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ।